শার্লক হোমস বিশ্ব গোয়েন্দা সাহিত্যে এমন একটি নাম যার গল্প তথা কেসের ভক্ত নয় এমন মানুষ খুব কমই আছে। স্যার আর্থার কনান ডয়েল রচিত শার্লক হোমস ও তার বন্ধু ডক্টর ওয়াটসনের এমন নানান রোমাঞ্চকর গল্প এবার থেকে আপনারা শুনতে পাবেন মৌলিক মিডিয়াতে। আমাদের আজকের গল্প দি অ্যাডভেঞ্চার অব দ্য রেড সার্কেল। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1911 সালের এপ্রিল মাসে ইউনাইটেড কিংডমের স্ট্র্যান্ড ম্যাগাজিনে। তবে চলুন শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে স্যার আর্থার কনান ডয়েল রচিত হিজ লাস্ট বাও থেকে শার্লক হোমস অ্যান্ড দি অ্যাডভেঞ্চার অব দি রেড সার্কেল। বিরাট এক স্ক্র্যাপ বুকে নিজের সাম্প্রতিক কীর্তিকাহিনী আটকাতে আটকাতে বিরক্ত মুখে আমার বন্ধু শার্লক হোমস বলল, মিসেস ওয়ারেন আমার সময়ের দাম আছে। খামোখা আপনিও ভেবে মরছেন, আমাকেও ভাবাতে এসেছেন। কিন্তু বাড়িওলি মিসেস ওয়ারেন হাজার হলেও মহিলা। মেইলি ধূর্ততার সঙ্গে পাল্লা দেওয়ার সাধ্য আমার বন্ধু বড় হোমসের নেই। চীনে জোকের মতন ভদ্রমহিলা বললেন, ওয়েল, লাস্ট ইয়ার আপনি আমাদের একটা টেনেন্টের কেস সলভ করে দিয়েছিলেন। হিজ মিস্টার ফেডেল হবস। দ্যাট ওয়াজ আ প্রিটি ইজি কেস। বাট আপনার প্রশংসায় তো উনি একেবারে পঞ্চমুখ। মানুষ ধাঁধায় পড়লে কখনো তাকে বিমুখ করেন না নাকি আপনি? আমিও সেই একটা পাজল নিয়ে ছুটে এসেছি আপনার কাছে। হোমস যেমন তোষামোদে গলে যায় তেমনি কারো কষ্ট দেখলে আর সইতে পারে না। তাই মিসেস ওয়ারেনের দুরকম ওষুধেই কাজ হলো তৎক্ষণাৎ। হাতের কাজ ফেলে রেখে হেলান দিয়ে চেয়ারে বসল হোমস। আপনার নতুন ভাড়াটের মুখ দেখতে পাচ্ছেন না বলে অস্বস্তিতে আছেন, তাই তো? আমি যদি আপনার ভাড়াটে হতাম, হপ্তার পর হপ্তা আমার মুখও আপনি দেখতে পেতেন না। আই নো সো, কিন্তু সকাল থেকে সন্ধে পর্যন্ত লোকটা ঘরের মধ্যে যদি কন্টিনিউয়াসলি পায়চারি করে বেড়ায় অথচ একবারও মুখ না দেখায়, তাহলে কি চিন্তা হয় না? কোনো ভাবনা আসে না? এত ভয় কাকে? কি এমন কাণ্ড করেছে যে এভাবে তাকে লুকিয়ে থাকতে হচ্ছে? আমার স্বামী কাজ নিয়ে বাইরে থাকে, কিন্তু আমাকে তো দিন রাত বাড়িতে এই সমস্ত কিছু সহ্য করতে হয়। এরকম অদ্ভুত সব পায়ের আওয়াজ শুনতে হচ্ছে। হাজব্যান্ড বেচারা ধাত ছেড়ে যাওয়ার জোগাড় হয়েছে। আমার অবস্থাও কিন্তু ভালো ঠেকছে না। ঝুঁকে পড়ে দীর্ঘ শীর্ণ আঙুল দিয়ে মিসেস ওয়ারেনের কাঁধ স্পর্শ করল হোমস। উদ্বিগ্ন মানুষকে শান্ত করার অদ্ভুত একটা সম্মোহনী শক্তি ওর আছে। মিসেস ওয়ারেনও দেখতে দেখতে সহজ হইলেন। মুখ থেকে মিলিয়ে গেল তার ভয়ের রেখা। সোজা হয়ে বসলেন চেয়ারে। হোমস বললে, লোকটা আপনার কাছে 10 দিন আগে থাকা খাওয়া বাবদ 15 দিনের আগাম টাকা দিয়েছে বললেন না? ইয়েস, উপরতলা একটা বসবার ঘর আর একটা ওই বেডরুম আছে। সো ওটার জন্যই কত দিতে হবে আমাকে জানতে চাইলো। আই টোল্ড কি উইকে 50 শিলিং। ও বলল, I will give you 5 pounds in every week, but আমার শর্ত মতো চলতে হবে। মিস্টার ওয়ারেনের আয় কম, বুঝতেই পারছেন। শর্তটা শুনতে চাইলাম। লোকটা একটা 10 পাউন্ডের নোট বাড়িয়ে দিয়ে বলল, 15 দিন অন্তর একখানা নোট পাবেন, কিন্তু বাড়ির চাবিটা আমার কাছে রাখতে হবে। দেখুন, শর্তটা তেমন কিছু আশ্চর্যের নয়। মানে অনেক ভাড়াটেই চাবি কাছে রাখতে চায়, কাউকে ডিস্টার্ব করতে চায় না বলে। তবে এখন এত আশ্চর্য হচ্ছেন কেন? আই এম নট বিইং আনরিজনেবল। হচ্ছে কি আর সাথে, এই 10 দিনে একবার মাত্র বাড়ির বাইরে গেছে, তাও ফার্স্ট নাইটে। তারপর থেকে সারা দিন খালি ঘরে হাঁটছে। ইভেন মেয়ের ওর চেহারা পর্যন্ত দেখেনি। এ আবার কি কাণ্ড? হোয়াট কাইন্ড অফ টেনেন্ট ইজ হি? প্রথম রাতে তাহলে বেরিয়েছিলেন, তাই তো? হ্যাঁ, ফিরেছিল ওই খুব মাঝরাতে। আগে থেকে বলে রেখেছিল বলে দরজায় খিল দেওয়া হয়নি।
পায়ের আওয়াজ শুনে বুঝলাম ওপরে নিজের ঘরে গিয়ে ঢুকলো। আচ্ছা, খাবার দাবার কি করে পৌঁছায়? আগে থেকে বলা আছে বেল বাজালে যেন খাবার দরজার সামনে চেয়ারে রেখে আসা হয়, আবার বেল বাজালে যত এঁটো বাসন আছে সেগুলো যেন নিয়ে আসা হয়। বিশেষ কিছু দরকার পড়লে বড় হাতের অক্ষরে এক টুকরো কাগজে লিখে জানিয়ে দেয়। বড় হাতের অক্ষরে? হ্যাঁ, পেন্সিলে লেখে, শুধু শব্দটা, নাথিং মোর দেন দ্যাট। কয়েকটা কাগজ এনেছি আপনাকে দেখানোর জন্য। সি, SOAP, সোপ। এই দেখুন আরেকটা, ম্যাচ, MATCH। এটা প্রথম দিন সকালে পেয়েছি। ডেইলি গ্যাজেট, প্রত্যেক দিন সকালে ব্রেকফাস্টের সঙ্গে এই কাগজটা পাঠিয়ে দিই আর কি। ওয়েল ওয়েল ওয়েল, ভারী আশ্চর্য ব্যাপার তো। ফুলস্কেপ কাগজ ছেঁড়া স্লিপগুলো দেখতে দেখতে তাজ্জব হয়ে হোমস বলল, টানা হাতে লেখার একটা মানে বুঝি, কিন্তু বড় হাতের অক্ষর বসিয়ে লেখা তো একটা ঝামেলা। নিরিবিলিতে থাকার না হয় একটা কারণ থাকতে পারে, কিন্তু বড় হাতের অক্ষরে লেখার কারণটা তো বুঝছি না। এ তো বড় অস্বাভাবিক ব্যাপার। ওয়াটসন, কি বুঝছো বলো তো? আই থিঙ্ক উনি হাতের লেখা লুকোতে চান। বাট ওয়াই? বাড়িওলি তার টানা হাতের লেখা দেখলে এমন কি মহাভারত অশুদ্ধ হবে? তার উপর দেখো, অল্প কথার হুকুমগুলো এক একটা হেঁয়ালি। বুঝলাম না। বেগুনি রঙের শীষ পেন্সিলটার, মোটা থ্যাবড়া মুখ, কাগজটা লেখবার পর এমনভাবে ছেঁড়া হয়েছে যে সোপ শব্দটার কিছুটা ছিঁড়ে গেছে। খুবই অর্থপূর্ণ ব্যাপার হে। হুঁশিয়ারি আদমি, এই তো। অ্যাবসলিউটলি। নিশ্চয়ই আঙুলের ছাপটাপ এমন কিছু একটা পড়েছিল যা দেখলে শনাক্তকরণ সহজ হয়ে যেত। মিসেস ওয়ারেন লোকটা মাঝ বয়সী, কালচে আর দাড়িওয়ালা বললেন না? হ্যাঁ, আচ্ছা বয়স কত? He is about 30. আর কিছু লক্ষ্য করেছেন? Well, he speaks English very well, but ওর pronunciation শুনে বুঝেছি ও বিদেশি। জামা কাপড় পরিপাটি? Great, he's smart. নামটা বলেছেন? No. চিঠিপত্র আসে, মানে দেখা করতে কেউ আসে? No, I have never seen. কিন্তু সকালের দিকে ঝাড়পোঁছ করার জন্য ঝি ঘরে ঢোকে না? সব কাজ ও নিজেই করে। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। আচ্ছা, সঙ্গে জিনিসপত্র কি আছে? একটা ব্রাউন কালারের ব্যাগ, লার্জ, আর কিছু না। আচ্ছা, ঘর থেকে কিছুই পাওয়া যায়নি তাই না? ব্যাগ থেকে একটা খাম বার করে ঝাড়লেন মিসেস ওয়ারেন। বেরিয়ে এলো দুটো পোড়া দেশলাইয়ের কাঠি আর একটা পোড়া সিগারেট। আজ সকালে ট্রেতে পেয়েছি। শুনেছি ছোটখাটো জিনিস দেখেও অনেক বড় ব্যাপার ধরতে পারেন, তাই নিয়ে এলাম দেখানোর জন্য। কাঁধ ঝাঁকিয়ে হোমস বলল, হ্যাঁ, তেমন কিছুই চোখে পড়ছে না। কাঠিগুলো অল্পই পুড়েছে, তার মানে সিগারেট ধরানো হয়েছিল। পাইপ বা চুরুট ধরাতে গেলে অর্ধেক কাঠি পুড়ে যায়, কিন্তু এ আবার কি ব্যাপার? ভারী আশ্চর্য বিষয়। আচ্ছা ওয়াটসন, পোড়া সিগারেটটা দেখেছ? মিসেস ওয়ারেন, লোকটার দাড়ি গোঁপ আছে বললেন না? হ্যাঁ। সব গুলিয়ে যাচ্ছে হে। সিগারেটের শেষ পর্যন্ত টানা হয়েছে, গোঁপ তো পুড়ে যাওয়ার কথা। আচ্ছা ওয়াটসন, তোমার এমন ছোট গোঁফেও তো ছ্যাঁকা লাগতো এইভাবে সিগারেটের শেষ পর্যন্ত ঠোঁটে রেখে দিলে, তাই না? হ্যাঁ, এইভাবে সিগারেট সেই খেতে পারে যার দাড়ি গোঁপ কামানো। শার্লক, হোয়াট ইফ উনি সিগারেট হোল্ডারে লাগিয়েছিলেন? না, একদমই নয়। পিছনে থুতু লেগে আছে। মিসেস ওয়ারেন, দুজন লোক নেই তো ঘরে? না না, লোকটা এমনিতে এত কম খায় যে বলবার নয়। তাহলে আরো দুদিন অপেক্ষা করা যাক নাকি? আপনার এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আগাম টাকা পেয়েছেন ভাড়াটে হিসেবে, লোকটা নচ্ছান নন, একটু সৃষ্টি ছাড়া হলেও বদ নন।
যতক্ষণ না তাকে কোনো কারণে অপরাধী মনে হচ্ছে ততক্ষণ নিরিবিলি বসে বিঘ্ন ঘটাতে আমি চাই না। তবে কেসটা আমি হাতে রাখলাম, নতুন কিছু ঘটলেই এসে বলবেন। হ্যাঁ, বিদায় নিলেন মিসেস ওয়ারেন। হোমস বললে, ওয়াটসন, দিস কেস ইজ ভেরি মাচ ইন্টারেস্টিং। হয় কারো নিছক বাতিক, না হয় গভীর জলের ব্যাপার। এই মুহূর্তে আমার মনে হচ্ছে ঘরে অন্য কেউ থাকে। ঘর ভাড়া যে নিয়েছে সে নয়। কেন? তোমার এমন মনে হলো কেন? সিগারেটের ব্যাপারটা ছাড়াও অনেক অদ্ভুত ব্যাপার রয়েছে, বুঝলে। লোকটা ঘর ভাড়া নিয়েই বেরিয়ে গেল, ফিরল অনেক রাতে, যখন কেউ নেই, কেউ তাকে দেখল না। যে লোক বেরিয়ে গেল সেই লোকই যে ফিরে এলো তার কি প্রমাণ আছে? নিশ্চয়ই তার বদলে এলো একজন। প্রথমজন ইংরেজিতে চোস্ত বলে, দ্বিতীয়জন ইংরেজিতে কাঁচা বলে ম্যাচেস না লিখে ম্যাচ লেখে। কেন জানো? ম্যাচ শব্দটা ডিকশনারি দেখে লিখেছে বলে। ডিকশনারিতে শব্দগুলোর এক বচন হয়, বহু বচন হয় না। কাটছাঁট কথায় হুকুম চালানোর কারণই হলো ইংরেজি ভাষায় দখল নেই। এইসব কারণেই আমার দৃঢ় বিশ্বাস ভাড়াটে পাল্টে গিয়েছে মিসেস ওয়ারেনের বাড়িতে। উদ্দেশ্য? সমস্যা তো সেইটাই মাই ডিয়ার ওয়াটসন। তদন্ত চালানোর লাইন এখন একটাই। বলতে বলতে তাক থেকে ইয়া মোটা একটা খাতা নামালো হোমস। নানান কাগজ থেকে হারানো প্রাপ্তি নিরুদ্দেশের অদ্ভুত অদ্ভুত সব খবর কেটে দিনের পর দিন খাতায় সেঁটে রাখা ওর বরাবরের অভ্যেস। একটার পর একটা খবর পড়ে টিপ্পনি কেটে চলল হোমস। একটু পরেই চোখ আটকে গেল একটা খবরে। বলল, ওয়াটসন, মনে হচ্ছে এই খবরটাই খুঁজছি। শোনো, ধৈর্য ধরো। যোগাযোগের কোনো উপায় বার করবই, ততদিন এইখানে চোখ রেখো। কলম জি। রহস্যজনক ভাড়াটে মিসেস ওয়ারেনের বাড়িতে ওঠার দুদিন পরের বিজ্ঞাপন। এটা দেখো। লোকটা তাহলে ইংরেজি ভালো লিখতে না পারলেও পড়তে পারে। 3 দিন পরে দেখো আবার একটা বিজ্ঞাপন। কাজের ব্যবস্থা হচ্ছে, ধৈর্য ধরো, মেঘ কেটে যাবে। এগেইন কলম জি। 7 দিন আর কোনো খবর নেই। তারপরে এই বিজ্ঞাপনটা দেখছি অনেকটাই স্পষ্ট। রাস্তা পরিষ্কার হচ্ছে, সুযোগ পেলে, সংযোগ পেলে সংকেত করব। নিশানা সংকেত মনে রেখো, একটা এ, দুটো বি ইত্যাদি। শিগগিরই খবর দেব। কলম জি। এটা হলো গতকালের কাগজের বিজ্ঞাপন। আজ আর কোনো বিজ্ঞাপন নেই। ওয়াটসন, এবারে আমার মনে হয় সবুর করলেই ব্যাপারটা অনেকটাই বোধগম্য হবে। হলো তাই। সকালবেলা দেখলাম আগুনের দিকে পিঠ ফিরিয়ে তাকিয়ে সন্তোষোজ্জ্বল মুখে হাসি ভরা চোখে দাঁড়িয়ে আছে আমার বন্ধুবার হোমস। টেবিল থেকে সেদিনের নিউজ পেপারটা তুলে নিয়ে বলল, ওয়াটসন, ওয়াটসন, দেখো দেখো, ঠিক যা ভেবেছিলাম ঠিক তাই। উঁচু লাল বাড়ি, সামনের দিকটায় সাদা পাথর, 4 তলা, দ্বিতীয় জানলা ছেড়ে সন্ধ্যের পর কলম জি। এবার তো পরিষ্কার বোঝাই যাচ্ছে জল কোন দিকে গড়াচ্ছে। প্রাতরাশ খেয়ে ভাবছি মিসেস ওয়ারেনের ভাড়াটের সঙ্গে একটু দেখা করে আসব। আরে মিসেস ওয়ারেন জি, সাত সকালে কি খবর নিয়ে এলেন? সাংঘাতিক নতুন কিছু একটা ঘটেছে মনে হলো। বিপুল উদ্যমে ধূমকেতুর মতন সাঁ করে চলে এলেন মিসেস ওয়ারেন। মিস্টার হোমস, আপনার সঙ্গে পরামর্শ না করে কিছু করব না বলেই ছুটে এলাম। কিন্তু এবার আমি পুলিশ ডাকবো। আমার বয়স্ক হাজব্যান্ডকে ও ছুঁড়ে ফেলে দেয়। মিস্টার ওয়ারেনকে ছুঁড়ে ফেলে দিয়েছে? খুব বাজে বিহেভ করেছে ওর সঙ্গে। কে করেছে? আজ সকালে 7টা নাগাদ আমার হাজব্যান্ড কাজে বেরিয়েছিল। বাড়ি থেকে বেরোতে না বেরোতে হঠাৎ রাস্তায় 2টো লোক পেছন থেকে এসে হঠাৎ করে একটা কোট মাথায় ছুঁড়ে দিয়ে সব শুদ্ধ জাপটে তুলে ফেলে পিছনের একটা গাড়িতে। আফটার আ ওয়াইল ওখানে ফেলে দেয় রাস্তায়। আমার হাজব্যান্ড তখন একেবারে কাঁপছে। হি ওয়াজ শিভারিং। গাড়িটা পর্যন্ত দেখেন, হি কুডন্ট সি এনিথিং। আর কি হ্যামস্টেড হিদের ফুটপাথে পড়ে রয়েছে। তারপর বুঝতে পারে বাসে করে বাড়ি ফিরে এসেছে।
he's still trembling in fear. লোকগুলো চেহারা দেখেছেন, কথা বলতে শুনেছেন? না, ওর তখন একদম মাথা ঘুরছিল। শুধু মনে আছে ঠিক যেন ম্যাজিক দেখানোর মতো তুলে নিয়ে গেল রাস্তা থেকে, আবার ম্যাজিক দেখানোর মতোই ছুঁড়ে ফেলে দিয়ে গেল রাস্তায়। 2 কি 3 লোক ছিল, আই গেস। ওয়েল, আপনার ধারণা এ ব্যাপারে আপনার ভাড়াটে জড়িত, ঠিক কিনা? তাছাড়া আর কে? 15 বছরে বাড়িতে রয়েছে, কখনো এমন কাণ্ড ঘটেনি। যথেষ্ট হয়েছে। আর না, টাকা সব নয়, আজকেই ওকে বাড়ি থেকে বিদায় করব। আহা, অত তাড়াহুড়ো করবেন না মিসেস ওয়ারেন, ধৈর্য রাখুন। সকাল 7টার কুয়াশায় আততায়ীরা ভুল করে আপনার স্বামীকে ধরে নিয়ে গেছে, ভুল বুঝতে পেরে ফেলে দিয়ে গেছে। কাজেই আসল বিপদটা আপনার ভাড়াটের। ভুল যদি না হতো, ভাড়াটের কি অবস্থা হলো সেটা ভেবেই পাচ্ছি না আমি। Then what should I do, Mr. Holmes? মিসেস ওয়ারেন, আপনার এই ভাড়াটের মুখশ্রী দেখতে আমার খুবই ইচ্ছে করছে। দরজা না ভাঙলে ভিতরে ঢুকবেন কি করে? খাবারের ট্রে দরজার সামনে বসিয়ে সিঁড়ি দিয়ে যখন নেমে যাই, তালা খোলার আওয়াজ পাই তখন, জাস্ট তার আগে নয়। ট্রেটা ভেতরে নিয়ে যাওয়ার জন্য বাইরে আসতে হয় তো তখনই দেখে নেব, কিন্তু কোথাও লুকিয়ে থাকতে হবে আমাদেরকে। একটু ভেবে নিয়ে মিসেস ওয়ারেন বললেন, গ্রেট, সে ব্যবস্থা হয়ে যাবে। দরজার উল্টো দিকে একটা মাচা ঘর আছে, আমি একটা মিরর বসিয়ে রাখবো ভেতরে, আপনারা ওখানে লুকিয়ে থাকবেন দরজার আড়ালে। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। দুপুরের খাওয়া কখন খায় লোকটা? ওই 1টা নাগাদ। ওই সময় আসছি আমি আর ডক্টর ওয়াটসন। আপাতত গুড বাই। সাড়ে 12টার সময় পৌঁছলাম ব্রিটিশ মিউজিয়ামের কাছে গ্রেট ওর্মি স্ট্রিটে। মিসেস ওয়ারেনের বাড়িটা বেশ উঁচু, হলদে ইট দিয়ে তৈরি। রাস্তার কোণে ওই স্ট্রিটের আবাসিক ফ্ল্যাট বাড়িগুলো চোখে পড়ার মতো। একটা বাড়ির দিকে আঙুল তুলে দেখিয়ে খুব খুব করে হেসে উঠল হোমস। বাড়িটা অন্যান্য বাড়ি থেকে এমনভাবে ঠেলে সামনে এসেছে যে চোখে না পড়লেই নয়। হোমস বলল, ওয়াটসন, দেখেছো? উঁচু লাল বাড়ি, সামনেটা পাথর দিয়ে তৈরি, সংকেত খবরের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। একটা জানলাতে আবার ঘর ভাড়ার নোটিশও ঝুলছে দেখছি। অর্থাৎ একটা খালি ফ্ল্যাটে ঢোকবার ব্যবস্থা স্যাঙাত অলরেডি করে ফেলেছে। এই যে মিসেস ওয়ারেন, বলুন কোথায় যেতে হবে? আপনি আপনার বুটজোড়া নিচের চাতালে খুলে রেখে ওপরে চলে আসুন। আই হ্যাভ প্রিপেয়ার্ড এভরিথিং। লুকিয়ে দেখার পক্ষে জায়গাটা খাসা। আয়নাটা এমনভাবে বসানো হয়েছে যে অন্ধকারে গা ঢেকে বসে থেকে উল্টো দিকের দরজাটা স্পষ্ট দেখা যায়। আসন গ্রহণ করলাম। মিসেস ওয়ারেন বিদায় নিলেন এবং সঙ্গে সঙ্গে অনেক দূরে শুনলাম ঘণ্টা ধ্বনির ক্ষীণ শব্দ। খাবার তলব করছে সেই রহস্যময় ভাড়াটে। একটু পরেই ট্রে নিয়ে উঠে এলেন মিসেস ওয়ারেন। দরজার সামনে চেয়ারের উপর রেখে নেমে গেলেন সিঁড়ি বেয়ে। দরজার কোণে সেটে থেকে আয়নার মধ্যে দিয়ে চেয়ে রইলাম বন্ধ দরজার প্রতিবিম্বর দিকে। হঠাৎ শোনা গেল চাবি ঘোরানোর ক্যাচ ক্যাচ শব্দ। ঘুরে গেল হাতল। ঈষৎ ফাঁক হলো পাল্লা এবং একজোড়া সরু হাত ঝপ করে চেয়ার থেকে তুলে নিয়ে গেল ট্রেটা। এক মুহূর্ত পরেই খালি ট্রেটা বসিয়ে দেওয়া হলো চেয়ারে এবং চকিতের জন্য দেখলাম দরজার ফাঁক দিয়ে একটা সুন্দর কালচে ভয়ার্ত মুখ কটমট করে চেয়ে আছে মাচা ঘরের অল্প ফাঁক করা দরজার দিকে। পর মুহূর্তেই দরম করে বন্ধ হয়ে গেল দরজা। ঘুরে গেল চাবি এবং নিস্তব্ধ হলো সমগ্র বাড়ি। আমার গা টিপে দিয়ে মাচা ঘর থেকে বেরিয়ে এলো হোমস। পিছন পিছন আমি। নিচে নেমে এসে মিসেস ওয়ারেনকে বললে, মিসেস ওয়ারেন, রাতে আসবোক্ষণ আমরা। ওয়াটসন, এসো, বাড়ি গিয়ে কেসটা নিয়ে একটু কথা আছে। বেকার স্ট্রিটে ফিরে এসে ইজি চেয়ারে বসে হোমস বলল, ওয়াটসন, আমার অনুমানই শেষ পর্যন্ত সত্যি হলো। ভাড়াটে বদল হয়েছে বাড়িটায়।
কিন্তু বদলি ভাড়াটে যে একজন মহিলা এবং নিতান্তই সাধারণ মহিলা নয় সেটা আমি আগে আঁচ করতে পারিনি। বাট শার্লক, মহিলাটি কিন্তু আমাদের দেখেছে। আমাদের দেখেছে কিনা ঠিক বলতে পারবো না মাই ডিয়ার ওয়াটসন, তবে আঁতকে ওঠার মতন কিছু একটা দেখেছে। ব্যাপারটা এবারে বুঝেছ? সাংঘাতিক কোনো বিপদের ভয় লন্ডনে পালিয়ে এসেছে একটি দম্পতি। স্বামীটির অন্য কাজ আছে, দিন রাত বউকে আগলানো সম্ভব নয়, তাই তাকে নিজের জন্য ঘর ভাড়া করে লুকিয়ে রেখে দিলে এমনই ভাবে রাখলো যে বাড়ি অলি পর্যন্ত জানল না কে রয়েছে বাড়িতে। ওয়াটসন, দেখা সাক্ষাৎ সম্ভব নয়, পাছে শত্রুরা পিছু নিয়ে বউকে ধরে ফেলে। সোজাসুজি চিঠি লেখাও সম্ভব নয়, তাই খবরের কাগজের হারানো প্রাপ্তি নিরুদ্দেশ কলম মারফত খবর পাঠানো শুরু করলো হুঁশিয়ার স্বামীটি। স্ত্রীটি মেয়েলি হাতের লেখা গোপন করার জন্য কাগজের টুকরোয় বড় হাতের অক্ষরে চাহিদা লিখে রেখে দিতে লাগলো বাইরের চেয়ারে। হোয়াই শার্লক, হোয়াই? এত লুকোচুরি কিসের জন্য? ওয়াটসন ওয়াটসন ওয়াটসন, তুমি চিরকালই বড় কাঠখোট্টাভাবে প্র্যাকটিক্যাল, আসল পয়েন্টে হাত দিয়েছ, ঠিক কথা, কিন্তু এত লুকোচুরি কিসের জন্য? প্রাণ বাঁচানোর জন্য নিশ্চয়ই। সেই জন্যই ভুল করে মিস্টার ওয়ারেনের উপরে হামলা করা হয়েছে। কিন্তু মজা হচ্ছে, এই যে মিস্টার ওয়ারেনকে যারা ধরে নিয়ে গিয়েছিল তারা নিজেরাও কিন্তু এখনো জানে না যে ভাড়াটে বদল হয়ে গিয়েছে ভদ্রলোকের বাড়িতে। খুবই জটিল, খুবই জটিল, ভারী অদ্ভুত একটা কেস। কিন্তু এ কেসে আর এগিয়ে তোমার কি লাভ? ভায়া, ডাক্তারি শেখবার পর নতুন কেস পেলেই হুমড়ি খেয়ে পড়তে কি দক্ষিণার আশায়? মোটেই না, শেখবার জন্য। আমিও এই কেসে লেগে থাকতে চাই, শেখবার জন্য। যশ চাই না, অর্থ চাই না, শুধু চাই শিখতে। এই কেসটায় শেখবার মতো অনেক কিছুই আছে। সন্ধে হলো। দুই বন্ধু হাজির হলাম মিসেস ওয়ারেনের বাড়িতে। অন্ধকার বসবার ঘরে বসে দেখলাম অনেক উঁচুতে ওপরতলার ফ্ল্যাট বাড়ির জানলায় টিম টিম করে জ্বলছে একটা আলো। শ্বাসেতে শীর্ণ ব্যগ্র মুখ চেপে ফিসফিস করে হোমস বললে, ওয়াটসন, ঘরে একজন পুরুষ রয়েছে, ছায়া দেখতে পাচ্ছি। ওই তো আবার দেখা যাচ্ছে। হাতে একটা মোমবাতি রয়েছে, জানলা দিয়ে দেখছে এ বাড়ির উপরতলায় ভদ্রমহিলা ওদিকে তাকিয়ে আছে কিনা। এবার আলোর নিশানা শুরু করেছে। ওয়াটসন ওয়াটসন, বার্তাটা তুমিও লেখো, দুজনে মিলিয়ে দেখবো পরে। একটা ফ্ল্যাশ, মানে এ আবার ফ্ল্যাশ হচ্ছে। এই কতবার গুনলে? 20 বার, মানে TAT। মানেটা বুঝলাম না। আর একটা টি, দ্বিতীয় শব্দ শুরু হচ্ছে নিশ্চয়ই। লেখা TENTA। আর কোনো ফ্ল্যাশ নেই। ওয়াটসন ওয়াটসন, কি বুঝলে? ATTENTA, অ্যাটেন্টা শব্দের কোনো মানে হয়? ওই আবার শুরু হয়েছে ফ্ল্যাশ। আরে একই শব্দ আবার ফ্ল্যাশ করছে, অ্যাটেন্টা। ওয়াটসন, এ তো দেখছি ভারী অদ্ভুত ব্যাপার। ওই দেখো আবার সেই শব্দ, অ্যাটেন্টা। পর 3 বার অ্যাটেন্টা। ও মাই গুড লর্ড, আর কবার অ্যাটেন্টা বলবে বুঝতে পারছি না। ওই সরে গেল জানলা থেকে। ওয়াটসন, কি বুঝলে বলো তো? সাংকেতিক খবর। হঠাৎ মানেটা মাথায় এসে গেল হোমসে। হেসে উঠলে খুব খুব করে বলল, খুব একটা জটিল সংকেত নয়, ইটালিয়ান একটা শব্দ। এ লেখা হয়েছে স্ত্রীলোককে উদ্দেশ্য করা হচ্ছে বলে। সাবধান সাবধান সাবধান, বুঝলে? ঠিক ধরেছ মনে হচ্ছে। খুব সাংঘাতিক কিছু একটা ঘটতে চলেছে ওয়াটসন, তাই পর 3 বার হুঁশিয়ারি দেওয়া হলো ভদ্রমহিলাকে। আরে গেল, ওই দেখো
লোকটা আবার জানলায় এসছে। পেরিকোলো, সেটা আবার কি ওয়াটসন? বিপদ, তাই না? হ্যাঁ, আরে হ্যাঁ, তো বিপদের সংকেত। ওই আবার শুরু হয়েছে। আরে গেল, যা নেবে গেল কেন? আচমকা অন্ধকার হয়ে গেল সেই আলোকিত জানলা। শব্দহীন আর্তচিৎকারে যেন কণ্ঠরোধ করে দেওয়া হলো। জানলার সামনে থেকে লাফ দিয়ে নিচে নেমে এলো হোমস। ওয়াটসন, এইভাবে চুপচাপ এই জিনিস দেখা যায় না। সাংঘাতিক কিছু একটা ঘটেছে ওই ঘরে, নইলে আলোর সংকেত মাঝপথে বন্ধ হয়ে যাবে কেন? অলরাইট, লেটস গো টু স্কটল্যান্ড ইয়ার্ড। তার আগে নিজের চোখে দেখবো কি ঘটেছে ওই ঘরে। বেরিয়ে এলাম রাস্তায়। ঘাড় ফিরিয়ে দেখলাম মিসেস ওয়ারেনের বাড়ির উপর তলার জানলায় একটি মেয়ের মুখ কাঠ হয়ে রুদ্ধ নিঃশ্বাসে আচমকা বন্ধ হয়ে যাওয়া আলোকবার্তা আবার দেখবার আশায় তাকিয়ে আছে সামনের বাড়ির দিকে। হোই স্ট্রিটের ফ্ল্যাট বাড়ির দরজার সামনে আসতেই রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা গ্রেট কোট পরা মনুষ্য মূর্তিটির সবিস্ময় বলে উঠল, আরে হোমস যে! আহা, গ্রেগসন নাকি? তুমি কি মনে করে? আপনি কি মনে করে? একই উদ্দেশ্যে মাই ফ্রেন্ড। আমি দেখেছিলাম জানলায় আলোর সংকেত। সংকেত? ওই জানলাটায় আলো নেড়ে খবর পাঠানো হচ্ছিল, এতক্ষণ হঠাৎ থেমে গেল। তাই দেখতে যাচ্ছিলাম ব্যাপারটা, কিন্তু তুমি যখন স্বয়ং এসে হাজির। আরে দাঁড়ান। উত্তেজনে লাফিয়ে ওঠে গ্রেগসন। আপনি পাশে থাকলে মনে দারুণ বল পাই, কাজেই বাছাধন পালিয়ে যাবে কোথায়? কার কথা বলছো? তাহলেই বলুন, আপনাকেও আমি টেক্কা মারতে পারি। বলেই ফুটপাতের পাথরে সজোরে ছুরি ঠুকল গ্রেগসন। অমনি রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা 4 চাকার ঘোড়ার গাড়ি থেকে চাবুক হাতে নেমে এলো গারোয়ান। আসুন মিস্টার শার্লক হোমস, আলাপ করিয়ে দিই। ইনি পিনকার্টনস আমেরিকান এজেন্সির মিস্টার লিভারটন। লং আইল্যান্ড গুহা রহস্যে সেই নায়ক? কি সৌভাগ্য আমার! প্রশংসা শুনে মুখ লাল হয়ে গেল তরুণ আমেরিকানের। মিস্টার হোমস, গর্জিয়ানোকে যদি ধরতে পারি। রেড সার্কেলে গর্জিয়ানো? বলেন কি আপনি? ইউরোপেও গর্জিয়ানো এত বিখ্যাত জানা ছিল না। আমেরিকায় তো একটাকে সবাই চেনে। 50টা খুনের নায়ক, অথচ টিকি পর্যন্ত ছুঁতে পারছি না। নিউ ইয়র্ক থেকে পিছু নিয়ে লন্ডনে এসে 7 দিন ধরে ওত পেতে আছি কোনো একটা অছিলায় বাচ্চাধনকে খাঁচায় পড়ার জন্য। পেছনে এসেছি আমি আর গ্রেগসন। শয়তানটা উঠেছে ওই বাড়িটায়, বেরোনোর পথ একটাই। এবার আর চোখে ধুলো দিতে পারবে না। 3টে লোক এখনই বেরিয়ে গেল বটে, কিন্তু ওদের মধ্যে গর্জিয়ানো ছিল না। মিস্টার হোমস এ ব্যাপারে আরো খবর রাখেন মনে হচ্ছে। এইমাত্র ওই আলোর সংকেতের কি সব কথা বলছিলেন? হোমস যা জানতো সংক্ষেপে তা বলল। সক্ষোভে আমেরিকান ডিটেকটিভ বললে, শিট, ওহ মাই ব্যাড। তার মানে ও জেনে ফেলেছে আমরা পেছন নিয়েছি। এই কথাটা কেন বললেন? আলো নেড়ে দলের লোকেদের খবর পাঠাতে পাঠাতে হঠাৎ দেখেছে আমরা ওত পেতে রয়েছি নিচে, তাই খবর আর শেষ করেনি। এখন কি করি বলুন তো? আমরা হানা দেব ওপরে একসঙ্গে। কিন্তু অ্যারেস্ট করার মতো সমন তো আনিনি। সে দায়িত্ব আমার, চলুন। গ্রেগসনের মাথায় বুদ্ধি কম থাকতে পারে, কিন্তু মনে সাহসের অভাব নেই। চরম বিপদের সামনে নিজে এগিয়ে গেল সবার আগে। আমেরিকান ডিটেকটিভকে কিছুতেই উঠতে দিল না নিজের আগে। লন্ডনের বিপদের মোকাবিলা করুক লন্ডন ডিটেকটিভ, আমেরিকানকে সে সুযোগ দিতে সে রাজি নয়। 3 তলায় বাঁ হাতে ফ্ল্যাটের দরজা খোলা দেখে ঠেলে ভেতরে ঢুকে পড়ল গ্রেগসন। ঘরের ভেতরে নৈঃশব্দ ও অন্ধকার গায়ে গা মিলিয়ে বিরাজ করছে। আমি দেশলাই জ্বালিয়ে ধরিয়ে দিলাম গ্রেগসনের লণ্ঠন। পলতের শিখা কাঁপতে কাঁপতে স্থির হয়ে যেতেই বিস্ময়ে শ্বাস টানলাম 3 জনেই। কার্পেটহীন মেঝের ওপরে টাটকা রক্তের ধারা, রক্তমাখা পদচিহ্ন আমাদের দিকে এগিয়ে এসে গিয়ে ঢুকেছে ভেতরের একটা ঘরে। দরজাটা বন্ধ ছিল। ঠেলে খুলে দিয়ে লণ্ঠনটা মাথার উপর তুলে ধরল যাতে আমরা সবাই দেখতে পাই ঘরের দৃশ্য। এবং দেখলাম সেই ভয়াবহ দৃশ্য। দেখলাম শূন্য ঘরের ঠিক মাঝখানে সাদা কাঠের মেঝেতে মুখ গুঁজে
থই থই রক্তের মধ্যে বিভৎসভাবে লুণ্ঠিত একজন বিরাটাকায় দাড়ি গোফ কামানো পুরুষ। দু হাঁটু মুড়ে দু হাত সামনে ছড়িয়ে নিঃসীম যন্ত্রণায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সে। তার গলায় গিঁথে আছে অত্যন্ত ধারালো এবং পাতলা একটি ছুরি। হাতের কাছে পড়ে থাকা একটা কালো দস্তানা আর একটা ভীষণ দর্শন মোষের শিঙের হাতললা, দুদিক ধারালো ছোড়া। আমেরিকান ডিটেকটিভ লাফিয়ে উঠল সেই দৃশ্য দেখে। মাই গুডনেস, এই যে স্বয়ং ব্ল্যাক গর্জিয়ানো, আমাদের আগেই কেউ কারবার শেষ করে গেছে দেখছি। মিস্টার হোমস, এই দেখুন জানলার সামনে মোমবাতি। আরে 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 ওটা কি করছেন? মোমবাতিটা জ্বালিয়ে নিয়ে জানলার সামনে গিয়ে এদিক ওদিক কিছুক্ষণ নাড়ল হোমস। তারপর উঁকি মেরে বাইরেটা দেখে নিয়ে ফুঁ দিয়ে মোমবাতিটা নিভিয়ে ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। বলল, ওতেই কাজ হবে। আচ্ছা, নিচে দাঁড়িয়ে তিনটে লোককে বেরিয়ে যেতে দেখেছিলেন না? হ্যাঁ, খুঁটিয়ে দেখেছিলেন? দেখেছিলাম। আচ্ছা, একজনের গালে কি কালো দাড়ি ছিল? মাঝারি সাইজ, এজ 30, কালচে মুখ ছিল। সব শেষে সেই তো আমার পাশ দিয়ে গেল। ওয়েল, খুনটা সেই করেছে। দেখতে কেমন শুনে নিলেন, এবারে পায়ের ছাপটা মেঝেতেই দেখে নিন, ওই যথেষ্ট। নিন, এবার লেগে পড়ুন। ওতে খুব একটা সুবিধা হবে না মিস্টার হোমস। লন্ডনের লক্ষ লক্ষ লোকের মধ্যে ওই চেহারার মানুষ খুঁজে পাওয়া ওই খড়ের গাদায় ছুঁচ খুঁজে পাওয়ার সামিল বলতে পারে। সার্টেনলি নট। সেই জন্যই তো এই ভদ্রমহিলাকে ডেকে আনলাম। কথাটা শুনে সচমকে সবাই তাকালাম দরজার পানে। চৌকাটে দাঁড়িয়ে এক দীর্ঘাঙ্গী সুন্দরী ব্লুমসম্বেরির সেই রহস্যময় ভাড়াটে দু চোখে অসীম ভয় নিয়ে চেয়ে আছে মেঝের রক্তরদে লুণ্ঠিত মৃতদেহটির পানে। সম্মোহিতের মতন বিবর্ণ মুখে পায়ে পায়ে এগিয়ে আসছে সেই দিকে। তারপরেই অবশ্য সব নিঃশ্বাস টেনে দু হাত মাথার উপর তুলে শুরু করলো উল্লাস চিৎকার। হাততালি দিয়ে আর অনর্গল ইটালিয়ান শব্দের তুবড়ি ছুটিয়ে ঘরময় নেচে নেচে বেড়াতে লাগলো সেই রহস্যময় রূপসী। আমি হতবাক, স্তম্ভিত এবং শঙ্কিত হলাম এরকম একটা বিকট দৃশ্যের সামনে এই ধরনের উন্মত্ত নৃত্য দেখে। আচমকা নাচ থামিয়ে জিজ্ঞাসু চোখে আমাদের পানে চাইল সেই রূপসী। আপনারা আপনারা কে? দেখে তো মনে হচ্ছে পুলিশ। গুইসেপ্পে গর্জিয়ানোকে তাহলে আপনারাই খতম করেছেন, তাই না? ম্যাডাম, আমরা পুলিশ ঠিকই, কিন্তু কিন্তু জেনারো কোথায়? ছায়া ঢাকা কোণগুলোয় চোখ বুলিয়ে নিল সুন্দরী। বললে, সে যে আমার স্বামী, জেনারো লুক্কা, আর আমি এমিলি লুক্কা। আমরা নিউ ইয়র্ক থেকে পালিয়ে এসেছি একসঙ্গে এই কালকুত্তার ভয়ে। কিন্তু কিন্তু সে গেল কোথায়? এই তো একটু আগে জানালা থেকে ডাকলো আমাকে। তার ডাক শুনেই তো আমি ছুটতে ছুটতে আসছি। ম্যাডাম, আমিই ডেকেছি আপনাকে। আপনি ডেকেছেন? আপনি কি করে ডাকবেন? ওয়েল, আপনার সংকেত আমি ধরে ফেলেছি বলে। এখানে আপনার থাকাটা দরকার ছিল বলেই শুধু ভিয়েনি শব্দটা ফ্ল্যাশ করেছিলাম, দেখেই আপনি দৌড়ে এসেছেন। ভয় মেশানো চোখে হোমসের পানে তাকায় সেই রূপসী ইটালিয়ান। কিন্তু কিন্তু থমকে যান তিনি। গর্ব আর উল্লাস ফেটে পড়ে তার চোখের তারায় তারায়। বুঝেছি বুঝেছি, ঝড়ঝঞ্ঝায় আপদে বিপদে শোকে দুঃখে যে মানুষটা এত দিন আমাকে আগলে রেখে দিয়েছে, হে তারই কাণ্ড। নিজের হাতে শয়তানদের রাজা ওই পিশাচ শিরোমণি গুইসেপ্পে গর্জিয়ানোকে খুন করেছে তার নিজের হাতে। জেনারো জেনারো, কত ভাগ্য করলে তোমার মতো পুরুষের স্ত্রী হওয়া যায়। ভাবাবেশে ধার দিয়ে গেল না কাঠখোট্টা গ্রেগসন। ভদ্রমহিলা যেন নিহাতি একটা নটিং হিল জাহাবাজ। ঠিক সেইভাবে বাহুতে হাত রেখে নিরস কণ্ঠে বললে, আপনি কে ঠিক ধরতে পারছি না, কিন্তু যা শুনলাম তাতে মনে হচ্ছে আপনার এখন থানায় যাওয়া দরকার। বাধা দিল হোমস। বলল, গ্রেগসন, একটু দাঁড়াও।
ম্যাডাম, খুন করার অপরাধে আপনার স্বামীকে গ্রেপ্তার করা হবে, কিন্তু আপনি যদি মনে করেন উদ্দেশ্যে খুনটা উনি করেননি, তাহলে যা জানেন তা বলুন, তাতে আপনার স্বামীরই ভালো হবে। গর্জিয়ানোই যখন খতম হয়ে গেল, তখন দুনিয়ার কেউ আর আমার স্বামীর কেশাগ্র স্পর্শ করতে পারবে না। ওকে খুন করার জন্য পৃথিবীর কোনো আদালতেই তার সাজা হবে না। তাহলে এ ঘরে দরজা বন্ধ করে লাশ যেমন আছে তেমনই ফেলে রেখে চলুন। তাহলে ওই ভদ্রমহিলাকে নিয়ে ওর ঘরে গিয়ে ওর মুখ থেকেই গল্পটা শোনা যাক। আধ ঘন্টা পরে সিগনোরা লুক্কার ঘরে বসে অত্যাশ্চর্য যে কাহিনী শুনলাম, তা এখানে হুবাহু লিখছি তার জবানিতে। ভাষাটা কেবল মেজে ঘষে দিতে হলো, কেননা ভদ্রমহিলার ভাঙা ভাঙা ইংরেজি অনেকেই বুঝবেন না। নেপলসের কাছে পোসিলিপ্পোতে আমার জন্ম। আমার বাবা অগাস্টাস বেরিলি ওখানকার উকিল ছিলেন। জেনারো তারই অধীনে চাকরি করত। ওর রূপ ছিল, প্রাণশক্তি ছিল, কিন্তু টাকা ছিল না, সামাজিক প্রতিষ্ঠা ছিল না। আমি ওকে ভালোবাসলাম ওর যা ছিল তার জন্য, কিন্তু বাবা বিয়েতে রাজি হলেন না ওর যা নেই তার জন্য। তখন দুজনে পালিয়ে গেলাম। গয়নাগাটি বেচে সেই টাকায় 4 বছর আগে আমেরিকায় গিয়ে সুখের সংসার পাতলাম। বিয়ে আগেই করেছিলাম প্যারিতে। প্রথম থেকেই কপাল খুলে গেল আমাদের। ক্যাস্টালোট্টি অ্যান্ড জাম্বিয়া কোম্পানির ক্ষমতাশালী অংশীদার টিটো ক্যাস্টালোট্টিকে একবার কিছু গুন্ডা বদমাইশের খপ্পর থেকে বাঁচায় আমার স্বামী। ক্যাস্টালোট্টি নিজেও ইটালিয়ান, বিয়ে থা করেননি। কোম্পানির একমাত্র কার্যক্ষম অংশীদার বলতে তিনি। জাম্বিয়া বিছানা ছেড়ে নড়তে পারতেন না। উপকার ভুলতে না পেরে আমার স্বামীকে ক্যাস্টালোট্টি নিজের ফার্মে বড় চাকরি দিলেন। ব্রুকলিনে নিজের বাড়িতে থাকতেও দিলেন। নিজের ছেলের মতোই ওকে দেখতে লাগলেন, এবং বেশ বুঝলাম ওর সব সম্পত্তি শেষ পর্যন্ত আমাদেরই লিখে দেবেন। কিন্তু এর পরেই আমাদের কপাল পুড়ল। একদিন কাজ থেকে জেনারো বাড়ি ফিরল দানবের মতো বিরাট একটা লোককে সঙ্গে নিয়ে। পোসিলি পেপার মানুষে, নাম গর্জিয়ানো। সবকিছুই তার দানবিক। কথা বললে মনে হয় বাজ পড়ছে, হাত পা নাড়লে মনে হয় যেন গদা ঘোরাচ্ছে। এরকম কিম্ভূত কিমাকার কদাকার বুক কাঁপানো হাড় বজ্জাত মানুষ আমি আর দুটো দেখিনি। লাশটা আপনারাও দেখেছেন তো, বাড়িয়ে যে বলছি না, নিশ্চয়ই বুঝছেন। কিন্তু কিন্তু রাক্ষসটার কথার মধ্যে যেন জাদু ছিল। ঠায় বসে শুনতে হতো, ওঠা যেত না। এক লহমার মধ্যেই মনে হতো যেন হাতের মুঠোয় এনে ফেলেছে। প্রাণটা যেন নির্ভর করছে তার খেয়াল খুশির ওপর। জেনারো কাঠ হয়ে বসে তার বকবকানি শুনত। লোকটা ঘন ঘন আসতো। মুখ দেখে বুঝতাম আমার মতো জেনারোও তাকে দুচক্ষে দেখতে পারে না। তবু চুপ করে বসে কখনো রাজনীতি, কখনো সমাজবাদ, কখনো ছাইপাশ বক্তৃতা শুনত। প্রথম প্রথম ভাবতাম বুঝি জেনারো ওকে অন্তর থেকে ঘৃণা করে। তারপর ওর মুখের চেহারা দেখে আসল কারণটা ধরতে পারলাম। জেনারো ওকে সাংঘাতিক ভয় করে। একটা চাপা, গোপন, মারাত্মক আতঙ্কে ভেতরে ভেতরে তাই সিটিয়ে আছে। সেই রাতেই ওকে দুহাতে ধরে বললাম, সত্যিই যদি সে আমাকে ভালোবাসে তাহলে বলতে হবে গর্জিয়ানোকে তার এত ভয় কেন। তখন জেনারো সব খুলে বলল। শুনে আমি ভয়ে হিম হয়ে গেলাম। একটা সময় এসেছিল জেনারোর জীবনে যখন সংসারে তার বন্ধু বলতে কেউ ছিল না। নিজের প্রচণ্ডতায় দাপাদাপি করে বেরিয়েছে সমাজে। তখন সেই আতপাগল অবস্থায় হিতাহিত জ্ঞান হারিয়ে নিউপলিটন সোসাইটিতে নাম লেখায়। এই হলো কুখ্যাত সেই রেড সার্কেল, রক্তবৃত্ত সমিতি। এই সমিতিতে শপথ নিয়ে যে ঢোকে, জীবন নিয়ে সে আর বেরোতে পারে না। আমেরিকায় পালিয়ে এসে জেনারো ভেবেছিল বুঝি বেঁচে গেল, কিন্তু কবজি পর্যন্ত মানুষের রক্তে লাল করেছে যে
সেই গর্জিয়ানো ইটালিয়ান পুলিশের ভয়ে আমেরিকায় পালিয়ে এসে সমিতির একটা শাখার পত্তন করলো সেখানে। তারপর একদিন রাস্তায় জেনারো দেখলো সেই সাক্ষাৎ মৃত্যুকে। সে এলো আমাদের বাড়িতে। এখানেও একটা গুপ্ত চক্র প্রতিষ্ঠা করতে চলেছে। সমন ধরিয়েছে জেনারোকে। বিশেষ দিনে প্রতিষ্ঠিত হবে রেড সার্কেলের নতুন শাখার, মানে নতুন করে আরম্ভ হবে রক্তারক্তি কাণ্ড। কিন্তু এর চাইতেও বড় বিপদের তখনও বাকি ছিল। লক্ষ্য করছিলাম সন্ধ্যের দিকে বাড়ি এসে জেনারোর সঙ্গে ফালতু কথা বলা হয়ে গেলেও গর্জিয়ানোর রাক্ষসের চোখের দৃষ্টি থাকতো আমার দিকে। ফলে একদিন যা হবার তাই হয়ে গেল। জেনারো বাড়ি ফেরার আগেই গর্জিয়ানো বাড়ি এলো। আমাকে কোণঠাসা করে বলল ওর সঙ্গে পালিয়ে যেতে। ঠিক সেই সময় জেনারো ঢুকলো ঘরে। প্রচণ্ড রাগে পাগল হয়ে মারতে মারতে গর্জিয়ানোকে বার করে দিল বাড়ি থেকে। সেই থেকে শয়তানটা আর বাড়ি ঢোকেনি। কদিন পরেই মিটিং হলো রেড সার্কেলের। মুখ অন্ধকার করে বাড়ি ফিরল জেনারো। সর্বনাশ হয়েছে। আমাদের পরম হিতৈষী ক্যাস্টালিট্টোকে বাড়ি শুদ্ধ ডিনামাইট মেরে উড়িয়ে দেওয়ার ভার পড়েছে জেনারোর উপর। পুরোটাই একটা ঘোর ষড়যন্ত্র। চালাকিটা গর্জিয়ানোর। রেড সার্কেলের নিয়ম হলো সমিতির তহবিলে টাকা তোলার জন্য ধনী ইটালিয়ানদের দোহন করা। প্রথমেই ক্যাস্টালোট্টিকে ধরা হয়, কিন্তু তিনি 1 পয়সাও দিতে রাজি হননি। উল্টে পুলিশকে খবর দিয়েছেন। সমিতি তাই ঠিক করেছে তাকে এমন শিক্ষা দেয়া হবে যে অন্য ইটালিয়ানরা সুরসুর করে টাকা বের করে দেবে। লটারি হলো কোন মূর্তিমানের ওপর ভারটা পড়বে ঠিক করার জন্যে। কি কায়দায় জানা নেই, থলির মধ্যে থেকে গর্জিয়ানো টেনে বার করল জেনারোর নাম লেখা রক্তবৃত্তের চাকতি। মুখে তার শয়তানি হাসি। দেখেই বুঝল জেনারো কি চায় গর্জিয়ানো। এটা তার পুরনো কায়দা। কাউকে দল থেকে এবং পৃথিবী থেকে জন্মের মতো সরিয়ে দিতে হলে সে এই কৌশলই করে। নিজের প্রিয়জনকে মারবার ভার দেয়, আর না পারলে দলকে লেলিয়ে দেয় তার পিছনে। আতঙ্কে সমস্ত রাত কাঠ হয়ে হাতে হাত দিয়ে বসে রইলাম আমরা স্বামী স্ত্রী। পরের দিন সন্ধে নাগাদ ডিনামাইট দিয়ে ক্যাস্টালোট্টিকে বাড়ির সমেত উড়িয়ে দেওয়ার সময় ধার্য হয়েছে। কিন্তু আমরা দুজনে দুপুরেই লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। যাওয়ার আগে ক্যাস্টালোট্টিকে আসন্ন বিপদ সম্বন্ধে সাবধান করে এলাম। পুলিশকেও খবর দেয়া হলো যাতে ভবিষ্যতে তার গায়ে আর আঁচ না লাগে। তারপর কি হয়েছে সে তো আপনারা জানেনই। প্রতিহিংসা পাগল গর্জিয়ানোর তাড়া খেয়ে এখানেও লুকিয়ে থেকেছি। কিন্তু জেনারো ইটালি আর আমেরিকান পুলিশের সঙ্গে যোগাযোগ রাখবে বলে অন্যত্র থেকেছে। কোথায় তা আমিও জানি না। গর্জিয়ানোর শয়তানি আর ক্ষমতার শেষ নেই। কোন দিক থেকে যে আঘাত হানবে বোঝা সম্ভব নয় বলেই এইখানে আমাকে লুকিয়ে রেখেছিল আমার স্বামী। খবর পাঠাতো খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে। কিন্তু একদিন দেখলাম রাস্তায় 2 জন ইটালিয়ান এই বাড়ির দিকেই চেয়ে আছে। বুঝলাম পিশাচ গর্জিয়ানো আমার ঠিকানা জেনে ফেলেছে। তারপরেই জেনারো খবর দিল সামনের বাড়ির ওই জানালাটা থেকে সংকেত দেবে। সংকেত এলো ঠিকই, কিন্তু বিপদের। হঠাৎ তাও বন্ধ হয়ে গেল। বুঝলাম গর্জিয়ানো যে ওর নাগাল ধরে ফেলেছে এই কথাটাই বলতে গিয়েছিল জেনারো। এখন দেখছি ও তৈরি হয়েই ছিল শত্রু নিধনের জন্য। কাজ শেষ করে চলে গেছে। এখন আপনারাই বলুন, কাঠগড়ায় ওঠবার মতো অপরাধ জেনারো করেছে কিনা? আমেরিকান ডিটেকটিভ গ্রেগসনকে বলল, নিউ ইয়র্কে কিন্তু মাথায় তুলে নাচা হতো জেনারোকে নিয়ে। কিন্তু ব্রিটিশ আইন কি চোখে দেখবে তাকে আমার জানা নেই। সত্যি উনি যা বললেন তা যদি সত্যি প্রমাণিত হয় তাহলে কারোরই কোনো ভয়ের কারণ তো নেই। কিন্তু ওকে থানায় আসতে হবে। একটা ব্যাপার কিছুতেই মাথায় ঢুকছে না।
এ ব্যাপারে আপনি কি করে জড়িয়ে পড়লেন মিস্টার হোমস? এডুকেশন গ্রেগসন, এডুকেশন শেখবার জন্য। আমি আবার পুরনো পাঠশালার ছাত্র কিনা, শিক্ষা শেষ দেখতে পাই না। মাই ডিয়ার ওয়াটসন, তোমারও একটা শিক্ষা হলো। কিম্ভূত কিমাকার শব্দটার মানে যে ট্র্যাজেডিও হতে পারে তা জানলে। ইফ উই হারি উই মাস্ট বি ইন টাইম ফর দ্য সেকেন্ড অ্যাক্ট। শেষ হলো আমাদের আজকের নিবেদন স্যার আর্থার কনান ডয়েল রচিত শার্লক হোমসের কাহিনী দি অ্যাডভেঞ্চার অব দি রেড সার্কেল। শার্লক হোমসের চরিত্রে রৌনক, মিসেস ওয়ারেন সুপ্রজা, এমিলি লুক্কা দেবস্মিতা, লেভারটন সৌরভ সাহা, গ্রেগসন প্রত্যয় এবং গল্পের সমগ্র পরিচালনা ও ডক্টর ওয়াটসনের চরিত্রে আমি দীপম। গল্পের সাউন্ড ডিজাইনিং ও এডিটিংয়ে এমিএম প্রোডাকশন এবং পোস্টার ডিজাইনে মোনালিসা। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন তা অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লাগলে এটিকে লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আপনিও যদি আপনার লেখা গল্প আমাদের দিতে চান তবে মেইল করুন আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া মেইল আইডিতে। আমরা আবার ফিরে আসবো এমন নানান ভিন্ন স্বাদের গল্প নিয়ে। ততদিন স্টে সেফ অ্যান্ড স্টে টিউনড ইনটু মৌলিক ই মিডিয়া।